নমস্কার। থিওডর গ্রেগরি কে ছিলেন তা নিয়ে আমি আমার ডিএর ইতিহাস নামক যে ভিডিওটি করেছিলাম তাতে আমি সম্পূর্ণ বর্ণনা দিয়েছি। তো তার সম্পর্কে পড়তে পড়তে হঠাৎ আমার মনে হলো যে গ্রেগরি সাহেব এবং আমাদের শ্রী অভিরূপ সরকার তার সঙ্গে যদি একটা তুল্যমূল্য আলোচনামূলক ভিডিও করতে পারি তাহলে বোধহয় খুব ভালো হয়। তো সেই জন্যেই এই তুল্যমূল্য আলোচনা বিষয়ক ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এলাম। একটু ধৈর্য ধরে অবশ্যই শুনবেন। শুরু করি তাহলে। থিওডর গ্রেগরি এবং অভিরূপ সরকার দুজনেই কিন্তু একই প্রফেশনের লোক, দুজনেই কিন্তু অর্থনীতিবিদ অর্থাৎ ইকোনমিস্ট। তবে হ্যাঁ, থিওডর গ্রেগরি ছিলেন অবশ্যই স্বাধীনতার আগের, আর অভিরূপ সরকার অবশ্যই স্বাধীনতার পরের। থিওডর গ্রেগরি দেখিয়েছিলেন যে মূল বেতনকে অপরিবর্তিত রেখে ডিএ দেওয়াটা কতটা বৈজ্ঞানিক, আর অভিরূপ সরকার দেখিয়ে গেছেন ডিএকে কতটা সরকার ভুলে যেতে পারে, অর্থাৎ না দেওয়া যেতে পারে, অর্থাৎ আরও ভালোভাবে বলা যায় ঐচ্ছিক, কতটা ঐচ্ছিক রাখা যেতে পারে, এবং যেটি সম্পূর্ণ একটি অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। গ্রেগরি দেখিয়েছিলেন কেন গ্রুপ ডি কর্মীদের ডিএ বেশি হওয়া উচিত। তার এই চিন্তাভাবনা স্বাধীনতার পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার তার তৃতীয় এবং পঞ্চম বেতন কমিশনে তার দেখানো পথটা মেনে নিয়েছিলেন। গ্রেগরি সাহেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কথা ভেবে সাবসিডাইজ গ্রেন শপ চালু রাখার কথা বলেছিলেন, যার এফেক্ট কিন্তু আমরা সারা ভারতবর্ষে পেয়ে থাকি রেশন দোকানের নামে। এছাড়া কোথায় পাই? যারা সেনাবাহিনীতে কাজ করেন তারা এই সাবসিডাইজড গ্রেন শপ এর সুবিধাটা পেয়ে থাকেন। সাধারণভাবে যারা আর্টিলারি ডিভিশনে আছেন বা যারা এয়ারফোর্সে আছেন তারা আরও এই বিষয়টা আরও ভালো জানেন আর কি। এটা কিন্তু গ্রেগরি সাহেবের অবদান। আমি জানি না অভিরূপ সরকার তার জায়গায় থাকলে কি করতেন। যাকে তখনকার কথা তো ভেবে তো আর কি বলবো। এবার আসি অভিরূপ বাবুর কথায় বা শ্রী অভিরূপের কথায়। তিনি যখন ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান হন তখন সময়টা ছিল 2015 সালের নভেম্বর মাস, এবং 6 মাসের মধ্যে তার সুপারিশ জমা পড়ার কথা। কিন্তু দুঃখের বিষয়, তার সুপারিশ জমা পড়েছিল 2019 সালে, আর আমরা নতুন বেতন কমিশন অনুযায়ী 2020 সালে সেই টাকাটা পাই। কিন্তু একটা জিনিস বন্ধু আমরা কখনো তলিয়ে ভাবিনি, যে ষষ্ঠ বেতন কমিশন যেটা পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছিল এবং শ্রী অভিরূপ যে রিপোর্ট তৈরি করেছিলেন সেটি কিন্তু ছিল সম্পূর্ণ মুদ্রাস্ফীতির ওপর। কোন সালের মুদ্রাস্ফীতির ওপর? না, 2015 সালের মুদ্রাস্ফীতির ওপর তিনি তার কমিশনিং রিপোর্ট তৈরি করেছিলেন। প্রকাশ কবে করেছিলেন? 2019 সালে।
তাহলে 2020 সালের জানুয়ারি থেকে যে মাইনেটা আমরা পাই সেটা কিন্তু ওই 2015 সালের মুদ্রাস্ফীতির ওপর তৈরি করা, যেটা অন্তত আমরা পেতাম হয়তো 2016-17 সালে, আমরা পাচ্ছি কবে? 2020 সালে। এবার 2015 সালের যে মুদ্রাস্ফীতি আর 2020 সালের যে মুদ্রাস্ফীতি, দুটো তো এক ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে আমরা চিন্তাভাবনা করলে, ইচ্ছা করলে নিশ্চয়ই সেই রিপোর্টটা দেখতে পারি যে সেখানকার মুদ্রাস্ফীতি কীরকম কী ছিল। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের সেখানে আমরা বুঝতে পারিনি যে জিনিসটা ভেতরে ভেতরে এতটা সাবোতাজ করা হয়েছে। যাই হোক, 2015 সাল এবং 20 সালের যে মুদ্রাস্ফীতি সেটা নিয়ে একটু যদি আমরা দেখি পার্থক্যটা কি হয়, সেটা দেখব যে 2015 সালের কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছিল, অর্থাৎ সিপিআই ইনফ্লেশন ছিল 5.41%, আর 2020 সালে সেটা বেড়ে দাঁড়ায় 7.59%। আচ্ছা, হোলসেল প্রাইস ইন্ডেক্স অর্থাৎ ডব্লিউপিআই ইনফ্লেশন ছিল 2015 সালে 2.04%, সেটাই 2020 সালে হয়ে যায় 3.1%। এরপর অন্যতম একটা ইনফ্লেশনারি রেট আছে, সেটার নাম হচ্ছে সিএফপিআই, মানে কনজিউমার ফুড প্রাইস ইন্ডেক্স। সেটা 2015 সালে ছিল 6.07%। 2020 সালে সেটা বেড়ে দাঁড়ায় 13.63%। আমরা কিন্তু ওই 7.59% বা 3.1% বা 13.63% ওপরে কিন্তু কমিশনের রিপোর্ট অনুযায়ী টাকাটা পাইনি। আমরা সেই 2015 সিস্টেমে মাইনেটা পেয়ে গেছি। এর ফল কি হলো? এর ফল হলো যে পশ্চিমবঙ্গের ডিএর সঙ্গে কেন্দ্রের যে ডিএ, সেটার ভেতরে ভেতরে ফারাকটা থেকেই গেল এবং সেটা অনেক বেড়ে গেল। সেটা নিয়েও একটা ভিডিও করা যেতে পারে, কিন্তু সত্যি মানুষের ধৈর্য এখন অনেক কমে গেছে, ইনস্ট্যান্ট সমস্ত কিছু চাই। যাকে এরপর হলো আমাদের যে শ্রী অভিরূপ করলেন কি, নোশনাল এফেক্টের ব্যবস্থা করলেন, যে 19 সালে রিপোর্ট বেরোলেও 2019 সালে রিপোর্ট বেরোলেও আপনার নোশনাল এফেক্ট অনুযায়ী আপনি 2016-এ যে বেসিক ছিল সেই বেসিকের ওপর ফিটমেন্ট ফ্যাক্টরকে গুণ করানো হলো। সেখানেও কিন্তু মাইনেটা আপনার পেছিয়ে গেল। কীরকম না, 2019 সালে যা বেসিক ছিল আপনার, সেই অনুযায়ী তো আপনার ফিটমেন্ট ফ্যাক্টরটা গুণ হলো না। আপনি মাইনে পাচ্ছিলেন 2019-এর অনুযায়ী, কিন্তু আপনাকে পেছন দিকে দড়ি ধরে টেনে দেওয়া হলো, যে 2016-র বেসিক যেটা ছিল সেটার ওপর ফিটমেন্ট ফ্যাক্টর গুণ হয়ে গেল। এর ফলে আমরা কর্মচারীরা আনফর্চুনেটলি চরম ক্ষতির সম্মুখীন হলাম। এরপর আসি ফিটমেন্ট ফ্যাক্টরে। সেখানে পর্যন্ত জটিলতা তৈরি করা হয়েছে। আমরা সবাই জানি যে আমাদের ফিটমেন্ট ফ্যাক্টর কত, 2.57, ভালো বিষয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে বেতন কমিশন হয়েছিল, যেটার রিফ্লেকশন আমাদের কমিশনের ওপর পড়েছিল, কেন্দ্রীয় সরকার করেছিলেন কি, লেভেল অনুযায়ী
2.57 থেকে 2.81 ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা করেছিলেন। আমরা কিন্তু সেটা জানতেও পারিনি। হ্যাঁ, এটা ঠিক, কেন্দ্রীয় সরকারিতে যারা চাকরি করেন তারা অবশ্যই জানতেন, আর এই নিয়ে কোনো কাগজে পর্যন্ত আলোচনা হয়নি, অর্থাৎ মেন স্ট্রিম মিডিয়াতে কোনো রকম কোনো আলোচনাই হয়নি। বলা হয়েছে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, কিন্তু 2.57 থেকে 2.81 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়েছে। তাদের ক্ষেত্রে কোনো রকম নোশনাল এফেক্ট দেওয়া হয়নি, এবং তারা প্রচুর পরিমাণ এরিয়ার পর্যন্ত পেয়ে যান। এখন আগের সরকার সেটাই বলেছিল যে তাদের অনেক টাকা, কেন্দ্রের অনেক টাকা, তারা দিয়ে দিতেই পারে, রাজ্য সরকারের টাকা নেই, কোত্থেকে টাকা দেবে? যা পেয়েছেন সেই নিয়েই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। যাই হোক, আমাদের পে কমিশনের ক্ষেত্রে কি করা হলো, গ্রুপ ডি থেকে গ্রুপ এ পর্যন্ত সবাইকার একটাই ফিটমেন্ট ফ্যাক্টর বেঁধে দেওয়া হলো, সেটা হচ্ছে 2.57। কেন 2.60 নয়? কেন 2.75 নয়? কেন 2.76 বা 2.81 নয়ই বা কেন? এর উত্তর কেউ জানি না আমরা। কেন, কি জন্য, আমরা সত্যিই এ বিষয়ে কিছু জানি না। একে তো 2016 থেকে ফিটমেন্ট ফ্যাক্টর গুণ করা হলো, সেই ফিটমেন্ট ফ্যাক্টর 2.57ই সবাই পেল, 2.81, 2.60 ইত্যাদি কেউ কিছু পেলাম না। তাহলেও অন্তত হয়তো মাইনেটা একটু বাড়তো। তার এফেক্ট আজও কিন্তু চলছে। অ্যাকচুয়ালি আমরা এখনো পর্যন্ত নয়, আগামী 100 বছরেও, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 100 বছর লাগবে বাঁশটা খুলতে, যে আমরা 2015 সিস্টেম এটা মাইনে পাচ্ছি, তা নেক্সট যাই হই না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, আমরা সবসময় 5-7 বছর, 4 বছর যাই হোক পেছিয়েই থাকবো। এটা কিচ্ছু করার নেই, এটা সম্ভবপর হবেও না, মানে এটাকে ওভারকাম করা সত্যিই সম্ভবপর নয়, এমন জিনিস তিনি করে গেছেন। আর এইচআরএ সম্বন্ধে তো কিছু বলারই নেই, এটা আমরা সবাই জানি যে 15% এইচআরএ পেতাম, করে দেওয়া হলো 12%, আর 100 টাকা মেডিকেল অ্যালাউন্স বাড়ানো হয়েছিল, আর কিছু হয়নি। আর সরকার সেটা 500 টাকা করেছিল, তৎকালীন সরকার। এবার বুঝুন ব্যাপারটা কি। একজন ইংরেজ যিনি এমন কাজ করে গেছেন যার রিপোর্ট নিয়ে আজও উচ্চ স্তরে রীতিমতো আলোচনা হয়, যার এফেক্ট সারা ভারতবর্ষে কোনো না কোনোভাবে আমরা রাজ্য সরকারি কর্মচারী হয়েও পাই। আর আরেকজন ভারতীয়, আবার বাঙালি, তিনি কি করলেন, সমস্ত বাংলাকে ভেতরে ভেতরে বসিয়ে দিয়ে গেলেন, শ্মশান করে দিয়ে চলে গেলেন। আমরা এর এফেক্টটা বুঝতে পারছি না, এখন কিছু কিছু বুঝতে পারি। এর এফেক্টটা আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা যখন যদি চাকরি করে, সরকারি চাকরি করে, তারাও কিন্তু বুঝতে পারবে। আর থিওডর গ্রেগরি, তিনি যদি আমাদের এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটি দেখতেন, তাহলে ওই শ্রী অভিরূপের যতগুলি বিদেশের ডিগ্রি আছে তার সমস্ত ডিগ্রি কেড়ে নেওয়ার সুপারিশ করতেন। আমার তো এটা মনে হয়। কিন্তু দুঃখের বিষয়, গ্রেগরি সাহেব বহুকাল আগেই গত হয়েছেন, গ্রিসে তার মৃত্যু হয়। এই ছিল আজকের তুল্যমূল্য আলোচনা, গ্রেগরি ভার্সেস অভিরূপ। আশা করি এই ভিডিওটা ভালো লাগলো। ভালো থাকবেন সবাই, আর পারলে ভিডিওটা শেয়ার করবেন। আজকে তাহলে আসি,
নমস্কার।